আজ হঠাৎ রাজপথে জামায়াতে আমিরকে গরুর মতো পিটিয়েছে বিএনপি কর্মীরা। রাষ্ট্রপতি পদ নিয়ে তোলপাড় দেশ। কোনো জায়গায় ফেসিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন জামাতে আমিরের উপর লাঠি সুটা নিয়ে বিএনপি কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে এই মুহূর্তে। এদিকে আজ জামাতে আমির রাষ্ট্রপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে গণদুলাই খায় বিএনপি কর্মীদের হাতে। বিএনপি দলকে নিয়েও অ্যাকশন নিয়েছিল জামাতে আমির। এই নিয়ে আজ রণক্ষেত্র সারা দেশে। বাংলাদেশে 5 আগস্টের পর একটা প্রজন্মকে পুরোপুরি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে ডক্টর ইউনূস। এই প্রজন্মকে ক্ষমতার লোভ দেখিয়ে তারা এই প্রজন্মটাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে নিজেরা ভাগবটোয়ারা করেছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রপতির চেয়ার এখন নড়বড়ে। বঙ্গভবনের মসনদে আসতে যাচ্ছে নতুন মুখ। দেশের রাজনৈতিক মহলে এখন একটাই গুঞ্জন, কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি কি তার মেয়াদ শেষ করতে পারবেন? অবশেষে রাষ্ট্রপতি হওয়ার ডাক পেলেন ডক্টর ইউনূস। ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানালেন জাইমা রহমান। জামাত ইসলামের ব্যর্থ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। জামাত পুনর্গঠন করে ঢেলে সাজাতে হবে। ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ব্যর্থতা, এটাও জামাতকে নিতে হবে। এদিকে সময় গড়ানোর সাথে সাথে বেরিয়ে আসছে ডক্টর ইউনূসের অপকর্মের পাহাড়। এবার মুখ খুলেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। যে কোনো সময় গ্রেপ্তার হতে যাচ্ছে ডক্টর ইউনূস ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একদিকে রাষ্ট্রপতি ডক্টর ইউনূস এবং তাজুল ইসলামকে নিয়ে কথা হচ্ছে, অন্যদিকে আজকে জামাতে আমির রাষ্ট্রপতির বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে ভয়াবহ বিপদের মুখে পড়েছে। সেইটাকে কেন্দ্র করেই বিএনপি কর্মীরা জামাতের উপর অ্যাকশন নিচ্ছে। আজকে তারা একটা সুযোগ পায় এবং জামাতে আমিরের খারাপ অবস্থা করে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে রাষ্ট্রপতিকে নিয়ে অনেক নিউজ আসে এবং জামাতে আমিরের বর্তমান অবস্থা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। কোনো জায়গায় ফেসিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় তা লক্ষ্য করেছি। এটা মনে রাখবেন, কিছু মানুষ জীবন বাজি রেখে লড়াই করে জীবন দিয়ে এই 26 আমাদেরকে এনে দিয়েছে। 24-এর আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন, জাতি তাদেরকে ক্ষমা করবে না, বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে না। আমরা অনুরোধ করব 24-এর আকাঙ্ক্ষাকে যেন ধারণ করা হয়। এরপরে গণভোটের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য। সংখ্যাগরিষ্ঠ ভোটার রায় দিয়েছে গণভোটের পক্ষে, অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে। এর কোনো ব্যতিক্রম আমরা দেখতে চাই না। পচা রাজনীতির পরিবর্তনের জন্যই ছিল এই গণভোট। নতুন দ্বারা সুস্থ রাজনীতির পক্ষেই গণভোট। গণভোটে বিজয়ী হয়েছে, এখন বাস্তবায়ন করা যারাই সরকার গঠন করবেন তাদের দায়িত্ব। তারা যদি বাস্তবায়নের উদ্যোগ নেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। কেউ যদি এড়িয়ে চলতে চান, আমরা এ বিষয়ে অবশ্যই আমাদের কণ্ঠ থেমে থাকবে না। আমরা আমাদের দায়িত্ব পালন করব। বন্ধুগণ, যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে, আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব। কিন্তু হাস্যস্কর, এত কিছু করার পরেও একটা পক্ষ তারা সন্তুষ্ট হতে পারছেন না। ভোট কেড়ে নেওয়া, তারপরে রেজাল্টে বিভিন্ন ধরনের মেকানিজম প্রয়োগ করা, এখন আবার সেই সিটগুলোর বিরুদ্ধে অনেকে নতুন কসরত শুরু করেছেন। কি চাচ্ছেন আপনারা? জাতির সামনে পরিষ্কার করে বলে দেন। এই প্রক্রিয়া যদি বন্ধ না হয়, তাহলে আমাদের কি করার থাকবে? যারা এই ধরনের কাজ করবেন, দায় তাদেরকে নিতে হবে। আমরা আপনাদের সদিচ্ছা দেখতে চাই। নিশ্চয়ই আপনাদের নেতৃত্ব আছে, কমান্ড আছে, আমরা তা বাস্তবায়ন দেখতে চাই। আমরা এই সমস্ত ঘটনা যেগুলো ঘটেছে গতকাল থেকে আজ পর্যন্ত, সবগুলোর আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা এটা প্রতিকার চাই। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই, কিন্তু প্রতিকার পাওয়ার এবং নেওয়ার আমাদের অধিকার আছে। আমরা আশা করব জাতির সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে নির্বাচনে অনিয়ম, দুর্নীতি, মাসুল পাওয়ার, কালো টাকা যাই হয়েছে এইটার প্রতিকার আমরা কিভাবে চাইব, নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে চলতে দেন। এবং আরেকটা কথা একেবারেই স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই 11 দল ঐক্যবদ্ধ হয়েছে দুর্নীতির বিরুদ্ধে মূলত অবস্থান নেওয়ার জন্য। অথচ আপনারা জানেন 59 জন ভয়াবহ ঋণ খেলাফি। মির্জা ফখরুলের সেই গোপন ওয়াদা কি সত্যি হতে চলেছে? নির্বাচনের ঠিক কয়েকদিন আগে দেয়া সেই আশ্বাস, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা মাফ, আজ কেন এত প্রাসঙ্গিক হয়ে উঠল? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, যিনি গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের বাঘা নেতাদের এবং মানবতা বিরোধী অপরাধীদের কাঠ গড়ায় দাঁড় করিয়েছিলেন, তাকে কেন আচমকা সরিয়ে দেওয়া হলো? এটা কি শুধু একটি প্রশাসনিক রদবদল, নাকি পর্দার আড়ালে ঘটে গেল কোনো ভয়ঙ্কর আপোষ?
ক্ষমতার পালাবদল কি তবে শুধু গদিবদল, নাকি অপরাধীদের বাঁচানোর এক নতুন ব্লুপ্রিন্ট? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই পদত্যাগের পেছনের আসল রহস্য, জানবো কেন সৎ মানুষদের এই সিস্টেমে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ছে, এবং দেখব যে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হয়েছিল, সেই চাঁদাবাজরাই এখন কিভাবে দেশ দাপিয়ে বেড়াচ্ছে। আর এই পরিস্থিতিতে জামায়াত ইসলামী রহস্যজনক নীরবতার কারণই বাকি। পুরো বিষয়টি বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষে রয়েছে সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর এক রোমহর্ষক গল্প। চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। আপনাদের কি মনে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই বক্তৃতার কথা? নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তিনি বলেছিলেন, আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা হবে। তখন সাধারণ মানুষের মনে একটা চাপা গুঞ্জন তৈরি হয়েছিল, তাহলে কি বিএনপি ক্ষমতায় আসা মানেই মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়া? আজ অ্যাডভোকেট তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া দেখে সেই গুঞ্জনই যেন ধ্রুব সত্যে পরিণত হলো। বিষয়টি কিন্তু কাকতালীয় কোনো ঘটনা নয়। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার এই ঘটনাটি মির্জা ফখরুলের সেই পুরনো প্রতিশ্রুতির সাথে হুবহু মিলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন তাজুল ইসলামকেই সরতে হলো? এর উত্তর লুকিয়ে আছে আসিফ নজরুলের একটি পুরনো বক্তব্যে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, খালেদ মহিউদ্দিন যখন আসিফ নজরুলকে প্রশ্ন করেছিলেন, এত লোক থাকতে জামায়াত সমর্থিত একজন ব্যক্তিকে কেন চিফ প্রসিকিউটর করা হলো, তখন আসিফ নজরুল অসহায় হয়ে বলেছিলেন, খালেদ, আপনি অন্য কাউকে এনে দিন। আমি কত মানুষের হাতে পায়ে ধরেছি, কেউ এই দায়িত্ব নিতে রাজি হয়নি। একমাত্র তাজুল ইসলামী সাহস করে এই আগুনের উপর দিয়ে হাঁটতে রাজি হয়েছিলেন। সেদিন যারা ভয়ে দায়িত্ব নিতে চায়নি, আজ পরিস্থিতি একটু স্থিতিশীল হতেই বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথেই সেই তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো, কারণ তিনি কম্প্রোমাইজ বা আপোষ করতে জানেন না। তিনি যখন একের পর এক শীর্ষ অপরাধীদের এবং সেনাবাহিনীর বিপদগামী সদস্যদের বিচারের আওতায় আনতে শুরু করেছিলেন, তখনই তার এই সাহসিকতা অনেকের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে সরিয়ে এখানে এমন কাউকে বসানোর পাঁয়তারা হলো, যিনি হয়তো ম্যানেজ হতে পারবেন, যিনি বিচারের নামে আপোষকামিতার নাটক সাজাবেন। আর এর মাধ্যমে জাতি আবারও একটি বড় হোঁচট খেতে যাচ্ছে। দর্শক, রাজনীতির গভীর বিশ্লেষণ এবং ভেতরের খবরগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এখন আসি আমাদের দেশের অদ্ভুত সেই সিস্টেম বা কাঠামোর কথাই। এই দেশে সৎ এবং মেরুদণ্ডওয়ালা মানুষদের জন্য কোনো স্থান নেই, যার জলজ্যান্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। তাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ভিসি, যিনি ছাত্রদের বাবা আর ছাত্রীদের মা ছাড়া সম্বোধন করতেন না। তিনি কোনো রাজনৈতিক বলি আওড়াতেন না, যা পারতেন স্পষ্ট বলতেন, যা পারতেন না সরাসরি না করে দিতেন। কিন্তু তাকেও পদত্যাগ করতে বাধ্য করার পরিস্থিতি তৈরি করা হলো, তার উপর চাপ প্রয়োগ করা হলো, আর বলা হলো শারীরিক অসুস্থতার কথা বলে তিনি সরে গেছেন। শুধু ভিসি নন, উপদেষ্টাদের মধ্যে ফজলুল কবির খান, যার বিরুদ্ধে কোনো দুর্নীতি রেকর্ড নেই, যার সততার কারণে অনেক আমলা দুর্নীতি করার সুযোগ পাচ্ছিলেন না, আজ তাকেই গ্রেফতারের দাবি তোলা হচ্ছে। অর্থাৎ এই দেশে আপনি যদি দুর্নীতিবাজ না হন, আপনি যদি চাটুকার না হন, তবে এই রাষ্ট্রযন্ত্র আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এই বাংলাদেশ যেন সৎ মানুষদের ধারণ করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে দুর্নীতি আর অপকর্ম। এই যখন পরিস্থিতি, তখন বিরোধী দলের আসনে বসা জামায়াত ইসলামী ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। জামায়াত এখানে রাজনীতি করতে এসেছে, ঘুমিয়ে থাকতে নয়। কিন্তু আমরা কি দেখছি? সরকারি দলের ছত্রছায়ায় বা তাদের নাম ভাঙিয়ে সারা দেশে যে ভয়াবহ চাঁদাবাজি শুরু হয়েছে, তার বিরুদ্ধে জামায়াত কি কোনো কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে? যাত্রাবাড়ির ঘটনাটি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। 22 ফেব্রুয়ারি এক লেগুনা চালক চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে পিটিয়ে হত্যা করেছে যুবদলের কর্মীরা। একটা মানুষের জীবনের মূল্য কি এতটাই সস্তা? মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজার, এমন কোনো জায়গা নেই যেখানে নতুন করে চাঁদাবাজি শুরু হয়নি। অথচ তারেক রহমান লন্ডন থেকে বারবার বলেছিলেন চাঁদাবাজি বন্ধ করতে হবে। কিন্তু ক্ষমতায় এসে মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন। মাঠের কর্মীরা জানে তাদের নেতারা তাদের কিছুই বলবে না, কারণ ভোটের সময় এই সন্ত্রাসীরাই তো ব্যালট বক্সে সিল মারে, কেন্দ্র দখল করে আর সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দেয়। নেতাদের সাথে এদের এক অলিখিত চুক্তি থাকে, তোমরা আমাদের ক্ষমতায় আনবে, বিনিময়ে আমরা তোমাদের 7 খুন মাফ করে দেব। জামাত ইসলামের ব্যর্থ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। জামাত পুনর্গঠন করে ঢেলে সাজাতে হবে। দর্শক, নির্বাচন হয়ে গিয়েছে, জামাত ফলাফল ভালো করেছে, কিন্তু এটা কাঙ্ক্ষিত নয়। যে হাই ভোটে ছিল তাতে ক্ষমতা যাওয়ার কথা, ক্ষমতা যেতে পারেনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে। ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ব্যর্থতা, এটাও জামাতকে নিতে হবে। বরং কথা ছিল যে বিএনপি নির্বাচনী প্রচারণার সময় জামাতের নারী কর্মীদের উপর হামলা করেছে, আরো অনেক সন্ত্রাস করেছে, কিন্তু জামাত চুপচাপ ছিল। কথা ছিল যে নির্বাচনের দিন যে কোনো অনিয়ম ঠেকিয়ে দেবে। শিবির সভাপতির হুঙ্কার গর্জন ছিল, এই করবে সেই করবে। কিন্তু বাস্তবে দেখা গেছে যে জামাত কিছুই ঠিকঠাক ভাবে করতে পারেনি, একটা অযোগ্য দল হিসেবে প্রমাণ দিয়েছে। নির্বাচনী কারচুপি কিংবা ফলাফল ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে কিছুই করতে পারেনি। হ্যাঁ, অসহায় ছিলেন আপনি। অসহায় কেন? প্রত্যেকটা পদে পদে ভুল ছিল, এবং বিএনপির তুলনায় জামাতের পিআর টিম থেকে শুরু করে সবকিছু ভয়ানক রকমের আনস্মার্ট ছিল। তা বিএনপি
যোগ্য দল হিসেবে জিতেছে, কারচুপি করতে পেরেছে, এবং জামাত অযোগ্য দল হিসেবে হেরেছে এবং কারচুপি ঠেকাতে পারেনি। নির্বাচনে জামাতের ব্যর্থতা নিয়ে নানান পর্যালোচনা করা দরকার, কিন্তু জামাতের মধ্যে এখন পর্যন্ত আত্মসমালোচনা কিংবা পর্যালোচনা কিছু দেখি না। এবং যেসব নেতা দায়িত্ব পালন করতে ভয়াবহভাবে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থার আলামত আমরা দেখছি না। বিশেষ করে জামাতের যে নির্বাচনী পরিচালনা কমিটি, তারা কারা? ভালো কমিটি ছিল, কিন্তু তাদের পারফরমেন্স অত্যন্ত দুর্বল ছিল, তারা কিছুই করতে পারেনি। তাদের সফলতা ব্যর্থতা নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না। জামাতের মিডিয়া বিভাগের মতো ধৈর্যে কোনো মিডিয়া বিভাগ কোনো রাজনৈতিক দলের নেই। এনসিপির চাইতে অনেক বলে, হেফাজত ইসলামের যে প্রেস রিলিজ জামাতের প্রেস রিলিজের চাইতে কয়েকশো গুণ স্মার্ট। এবং জামাতের যারা বা যিনি বা যারা মিডিয়া হ্যান্ডেল করেন তাদের কথাবার্তার ধরন কোনো কিছুই আকর্ষণীয় নয়, স্মার্ট প্রেজেন্টেশন না। এবং উপস্থিতভাবে বিএনপির প্রপাগান্ডার বিরুদ্ধে কি করবেন এগুলো কিছু ঠিকঠাক কোনোভাবেই করতে পারেনি, যার ফলে পদে পদে জামাত ধরা খেয়েছে। আমরা যারা জামাতের পক্ষে প্রচারণা চালিয়েছি, জামাতের হাইপ তুলে আমরা জামাতকে আকাশে উঠিয়ে দিয়েছি, কার্যত জামাতকে ক্ষমতায় পৌঁছে দিয়েছি, কিন্তু জামাতের অযোগ্য নেতৃত্বের কারণে, তাদের অদক্ষতার কারণে, আনস্মার্টনেসের কারণে এবং জামাতের ভিতরে ভয়াবহ রকমের স্বজন প্রীতি থাকার কারণে তারা ব্যর্থ হয়েছে। জনগণ ভোট দিয়েছে, কিন্তু সেই ভোট ধারণ করতে পারেনি। আমি এই কথাটা অনেক আগে থেকেই বলে আসছিলাম, জামাত ইসলামী জনগণের এই ব্যাপক সমর্থন কন্টিনিউ করার যোগ্যতা রাখে না। হ্যাঁ, তারা সেটা পারেনি। সেন্ট্রাল মাঠ পর্যায়ের ব্যর্থতা তো আছেই, এখন এগুলো ঢেলে সাজাতে হবে। আমরা এই কথাগুলো কেন বলছি? যে জামাত আমাদের মুক্তির, জাতির মুক্তির, বাংলাদেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিতে অন্য কোনো অপশন নেই। অপশন একটাই জামাত ইসলামী। জামাত ইসলামী এদেশের মুক্তিকামী জনতার শেষ ঠিকানা। আমরা যে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সোনার বাংলাদেশ চাই, আমরা যে বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানাতে চাই, এটা জামাত ইসলামী বাদে অন্য কারো মাধ্যমে সম্ভব নয়। এই জন্য জামাতের যে অযোগ্যতাগুলো আছে, যে দুর্বলতাগুলো আছে, এগুলো যাতে জামাত ওভারকাম করতে বাধ্য হয়। স্বাভাবিকভাবে মনে রাখবেন, জামাতের মধ্যে একটা সিন্ডিকেটবাজি এবং স্বজনপ্রীতির একটা থিওরি আছে। এই থিওরি যারা দেয় মনে করেন এরা সবাই সিন্ডিকেটের সদস্য এবং এরা স্বজনপ্রীতি করে, নিজেদের লোকজনকে শুধু ঢুকায়, অন্য কাউকে চেনে না। কি সেই থিওরি? ফোরামে কথা বলেন, সমালোচনা করলে বলবে যে ফোরামে কথা বলেন। এই কথা যারা বলে প্রত্যেকে সিন্ডিকেটের সদস্য। তারেক রহমান সরকার যখন তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে বাদ দিয়ে দিল, আমি এটাকে স্বাভাবিকভাবে নিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে আচ্ছা, যেহেতু তাজুল ইসলাম এর আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন, সুতরাং একটা কথা উঠতে পারে যে এই আদালত নিরপেক্ষ না, এই চিফ প্রসিকিউটর নিরপেক্ষ না, তিনি আগে জামাতের আইনজীবী ছিলেন বা এখনো তার সঙ্গে জামাতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে। সুতরাং তারেক রহমান যদি চায় তাকে বাদ দিয়ে দেওক, এবং এটা তো সত্য যে একটা সরকার তার পছন্দের লোকদেরকে নিয়োগ দিবে। এটা কিন্তু এখানেই শেষ হওয়ার কথা। গতকালকে বিদায়ী সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম বলেছেন যে কোনো সমস্যা নেই, আমি চলে যাচ্ছি, কারণ সরকার তার পছন্দের লোক নিয়োগ দিবে, সুতরাং এখানে আমার কিছুই বলার নেই। তিনি ভালোভাবে বিদায় নিয়েছেন। তারপর সরকার নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম নামে একজনকে নিয়োগ দিয়েছে, এবং সেই ব্যাপারে আমরা পরে আসবো। ভালো কথা, কিন্তু ঘটনাটা এখানে কিন্তু শেষ না দর্শক। বাংলাদেশে আপনি যখন ভালো কিছু করবেন, সৎ পথে চলবেন, তখন কিন্তু সবাই আপনার বিরুদ্ধে চলে যাবে, এবং যারা অসৎ ব্যক্তি তারা এত সংঘবদ্ধ যে আপনি কিছুই করতে পারবেন না। এবং এই তাজুল ইসলামের বিরুদ্ধে এখন ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে, যেটা প্রথম নিউজ করেছে বাংলা ট্রিবিউন। এবং এই বাংলা ট্রিবিউন একটি আওয়ামী লীগের পত্রিকা, এটা আওয়ামী লীগের সমর্থকদের পত্রিকা। এবং তারপর দেখলাম আমরা যে একটু পরেই ডেইলি স্টার রিপোর্ট করলো যে তাজুল ইসলাম এই ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত, এবং এই ঘুষ লেনদেনের বিনিময়ে তিনি এই আইজিপি মামুন এবং আফজাল এদেরকে রাজসাক্ষী বানিয়েছেন। সুতরাং বোঝা গেল যে ঘটনাটা অনেক গভীরে। এবং দেখেন যে গতকালকে কালের কণ্ঠ পত্রিকা, বসুন্ধরা গ্রুপের সেই কালের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক হায়দার আলী, এই হায়দার আলী হচ্ছে একজন আওয়ামী লীগের লোক। এই হায়দার আলী বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি চুপ করে ইন্টারভিউ নিলেন, সেখানে ইউনূসের বিরুদ্ধে যার পণ্যায় নিষেধাজ্ঞা, মানে ইউনূস ক্ষমতা ছাড়ার পরে সবাই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা করতেছে। এমনকি যে মহাসিন রশিদ একজন আইনজীবী, তিনি বলতেছেন তিনি মামলা করবেন। মানে ডক্টর ইউনূস যে কয়দিন ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু কোনো বড় বড় শিল্প গোষ্ঠীকে পাত্তা দেননি। তো যখনই তিনি ক্ষমতা ছেড়ে চলে গিয়েছেন তখনই তার বিরুদ্ধে নানান অভিযোগ, নানান কথাবার্তা, আগে কিন্তু হয় নাই। এখন আবার এই ইউনূস সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তার বিরুদ্ধে চলতেছে নানান ষড়যন্ত্র। কেন? কারণ তিনি অন্যায়ের কাছে নথি স্বীকার করেননি। বাট তারপর আমি বলবো যে যেসব অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, এগুলো কিন্তু তদন্ত হওয়া উচিত। কিন্তু তদন্ত করে কিছু না পেলে তখন ক্ষমা চাইবে কে? আপনি দেখুন, যেই বসুন্ধরার মালিক শাহ আলম, তিনি বলেছিলেন মৃত্যুর পরেও শেখ হাসিনার সঙ্গে তিনি থাকবেন। তো এইরকম আরো অনেক আছে, আরো বড় বড় শিল্প গোষ্ঠীগুলো তাদের স্বার্থ ইউনূস রক্ষা করেননি, তাদের কথা শুনেননি। ইউনূস তার মতো করে দেশ পরিচালনা করেছেন। আজকে ফরাদ মাজার, সেই গফুর চাচা ফরাদ মাজার, তার স্ত্রীকে ইউনূস উপদেষ্টা বানিয়েছেন। সেই ফরাদ মাজার বলতেছে ইউনূস নাকি দেশকে 50 বছর পিছিয়ে দিয়েছেন। দর্শক, আমি না এই মানে শেখ হাসিনা পালিয়ে গিয়ে আমাদেরকে অনেকের মুখোশ উন্মোচন করে দিয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে অনেকেই এত ভালো ভালো কথা বলতেন, তারপর দেখেছি যে চরিত্র কিভাবে তাদের খারাপ হয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর
তারা কিভাবে মানে মানে অধপতনে তারা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির বিষয়ে কথা হয় এবং জামাতে আমিরের বক্তব্য দেখা নিয়েছি এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।